আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। উই নো দ্যাট আমরা জানি যে রসায়নের পর্যায় সারণীতে 118টি মৌল আছে, কিন্তু 118টি মৌলের মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু এগুলো কিন্তু আমরা সহজে চিনতে পারি না। তাই আমি আজকে এমন একটি নিয়ম শেখাবো বা এমন একটি রুলস শিখব যে রুলসের মাধ্যমে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো কোনটি ধাতু এবং কোনটি অধাতু। আমরা জানি পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে। কয়টি? 118টি। 118টির শেষের যে 2 ডিজিট আছে মানে 18, এই 18টি হচ্ছে অধাতু। এই অধাতুগুলো আমরা খুব সহজে যদি আয়ত্ত করতে পারি তাহলে ধাতুগুলো আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। তো পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আজকে আমরা অধাতুগুলো শিখব এবং আয়ত্ত করব। সেই সহজ নিয়মটা কি? সেই সহজ নিয়মটা হচ্ছে অধাতুগুলোর নামের শেষে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তার মধ্যে যেগুলো অধাতু আছে সেইগুলো নামের শেষে অবশ্যই দন্তান্ন থাকবে। কি থাকবে? দন্তান্ন থাকবে। অর্থাৎ একটি বর্ণ বা একটি অক্ষর দ্বারাই আমরা সমস্ত অধাতুগুলো চিহ্নিত করতে পারবো। লক্ষ্য করে দেখি, এখানে আমি 12টি অধাতুর নাম লিখছি। 12টি অধাতুর নামের শেষে প্রত্যেকটা নামের শেষে কিন্তু দন্তান্ন আছে। কি আছে? দন্তান্ন। দন্তান্ন নামের শেষে দন্তান্ন থাকলেই আমরা বুঝবো সেটা কি? অধাতু। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের নামের শেষে কিন্তু কি আছে? দন্তান্ন আছে, তাহলে অবশ্যই হাইড্রোজেন কি একটি অধাতু। ফ্লোরিন, এর নামের শেষে কিন্তু দন্তান্ন আছে, তাহলে অবশ্যই ফ্লোরিন একটি কি? অধাতু। তাহলে হাইড্রোজেনের মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন, এর প্রতীক হচ্ছে H আর সংকেত হচ্ছে H2, যুজিন হচ্ছে 1 + 1 মানে এখানে হচ্ছে 1 হচ্ছে প্লাস মানে আদান, তার সে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর কি। তো এই হাইড্রোজেন ব্যতীত বাকি যতগুলো অধাতু আছে, মানে কথাটা আবার রিপিট করি, হাইড্রোজেন ব্যতীত বাকি যতগুলো অধাতু আছে সবই কিন্তু ঋণাত্মক আদান বিশিষ্ট। সুতরাং হাইড্রোজেন এর হচ্ছে একমাত্র শুধু হাইড্রোজেন অধাতুটি হচ্ছে কি? প্লাস মানে ধনাত্মক আয়ন। আচ্ছা, ফ্লুরিন এর নামের শেষে দন্তান্ন আছে, তার মানে ফ্লুরিন কি? অধাতু। ক্লোরিন এর নামের শেষে দন্তান্ন আছে, তার মানে ক্লোরিনও কি? অধাতু। ব্রোমিন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং ব্রোমিনও কি? অধাতু। আয়োডিন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং আয়োডিন অধাতু। অক্সিজেন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং অক্সিজেনও অধাতু। নাইট্রোজেন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং নাইট্রোজেন কি? অধাতু। আমি তো বলছি যে সকল মৌলের নামের শেষে দন্তান্ন আছে ঠিক সেই মৌলগুলি হচ্ছে কি? অধাতু, আর বাকি যা আছে প্রায় সবগুলোই ধাতু। সেটা আমি আবার নেক্সট পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। কার্বন, সেটা কি? অধাতু। এখন প্রশ্ন হলো সালফার, আপনি যে বলছিলেন যে দন্তান্ন থাকলেই অধাতু, তাহলে সালফার তো নামের শেষে দন্তান্ন নাই, কিন্তু তাহলে সেটা অধাতু কীভাবে হলো সেটা আমি 1 মিনিট পরে বলতেছি বা বোঝাই দিচ্ছি। সিলিকন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং সিলিকন কি? অধাতু। বোরন এর নামের শেষে দন্তান্ন আছে, সুতরাং বোরন একটি অধাতু। ফসফরাস এর নামের শেষে কিন্তু দন্তান্ন নাই, কিন্তু তারপরও সে অধাতু। আচ্ছা, আমি যে একটা কথা বললাম যে অধাতু চেনার উপায় হচ্ছে নামের শেষে দন্তান্ন থাকবে। কি আছে? নামের শেষে দন্তান্ন থাকবে। আজকে আমরা অধাতু শিখব এমন একটা সহজ কৌশল নিয়ম, যে পৃথিবীর সবচেয়ে সেরা কৌশল নিয়মে আমরা আজকে কি? রসায়ন শিখব। তার মানে রসায়ন একবারে হয়ে যাবে কি? একবারে পানির মতো। এবং সেটা শুধু আজকে রসায়নের অধাতু কোনগুলো ধাতু কোনগুলো সেটাও শিখব, এবং অধাতুর যোজনীগুলোও আমরা খুব সহজেই বলতে পারবো। এক কথায় নাম দেখেই আমি দেখব, দেখার সাথে সাথে বলে দিতে পারবো এটা অধাতু এবং এটার যোজনী কত। ঠিক আছে? এবং যোজনী ইজ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ যোজনী, রসায়নের যোজনী কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যোজনী না জানলে, আপনি যদি ধাতু অধাতু না চেনেন, তাহলে কিন্তু আপনি বিক্রিয়াগুলো করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে অধাতু শিখলে আপনি আরেকটা জিনিস পারবেন, সেটা হচ্ছে যৌগমূলক শিখতে পারবেন। এবং রসায়নে কিন্তু অধাতুর গুরুত্ব অপরিসীম এবং অধাতুর ব্যবহারই সবচেয়ে বেশি। সুতরাং এবং এই অধাতু থেকে আপনি অ্যাডমিশন টেস্ট বলেন বা বিসিএস প্রিলিমিনারি বা বিভিন্ন পরীক্ষার এক্সামও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, সেটা আমরা আলোচনা করব। নামের শেষে দন্তান্ন থাকলেই সেটা অবশ্যই কি? অধাতু।
এখন এই যে একটা কথা বললাম আমি যে নামের শেষে দন্তান্ন থাকলে সেটা অধাতু। এখন আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা পারবেন, তখন আপনারা একটু মুচকি হেসে বলবেন, হে হে স্যার এখন পারি। তার মানে হে হে মানে হিলিয়াম, স্যার মানে সালফার, ফসফরাস, এটা ফসফরাস মানে পারি। তার মানে এটা সালফার এবং ফসফরাস কি অধাতু। তাহলে হিলিয়াম এখানে নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকটা নামের শেষে উচ্চারণ কিন্তু দন্তান্ন আছে, শুধু হিলিয়ামে নাই। তার মানে হে হে আপনারা একটু মুচকি হেসে বলবেন। আমি বললাম যে নামের শেষে দন্তান্ন একটি অক্ষর, একটা অক্ষর দিয়ে আমরা ধাতু এবং অধাতুকে চিনতে পারবো। একটা অক্ষর শুধু এটা এতটুকু মনে রাখেন যে নামের শেষে শুধু কী থাকবে দন্তান্ন, দন্তান্ন থাকলেই চোখ বুঝে সেটা অধাতু। এখন আপনি বলেন কার্বন, আপনাকে যদি বলা হয় কার্বন কি ধাতু না অধাতু, আপনি বলবেন অধাতু, যেহেতু নামের শেষে কী আছে দন্তান্ন আছে। তারপরে আপনি এটা তো জানলেনই। এখন আমি বললাম আপনারা পারবেন, আপনি একটু হেসে বললেন যে হে স্যার এখন পারবো। হে মানে হিলিয়াম, স্যার মানে সালফার, পারবো মানে পিতে ফসফরাস। ক্লিয়ার? তাহলে আজকে অধাতু আমরা একেবারে পৃথিবীর সবচেয়ে সহজ সহজ নিয়মে শিখে ফেললাম। এখন আমরা দেখব যে কোনগুলো প্রতীক এবং সংকেত। আরেকটা প্রশ্ন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আয়রন নামের শেষে তো দন্তান্ন আছে, তাহলে সেটা কি ধাতু না অধাতু? অবশ্যই ধাতু, কারণ এটা একটা কারণ আছে। এই নামগুলা যেমন মৌলের যে নামগুলো আছে এখানে প্রত্যেকটা নাম কিন্তু তার নামের যে প্রথম ইংরেজি বর্ণ বা এই অক্ষর থাকে সেই অনুযায়ী কিন্তু তার এখানে প্রতীক বা সংকেত লেখা হয়। কিন্তু আয়রনের কিন্তু ল্যাটিন নাম আছে, আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম। যদি নাম পরিবর্তন করা হয়, ধরেন আপনার নাম করিম থেকে রহিম হইল, আপনাকে সবাই রহিম নামে ডাকবে, তাহলে আয়রন এর আছে দন্তান্ন, নামের শেষে কিন্তু দন্তান্ন আছে, কিন্তু তারপরও সে অধাতু না। কেন? তার নামের পরিবর্তন হয়েছে ফেরাম, তার সংকেত কিন্তু আমরা লিখি এফি। সুতরাং এগুলো হবে না। এক কথায় যে সকল মৌলের নাম থাকবে শেষে দন্তান্ন আছে, কিন্তু সেই অনুযায়ী তার নামকরণ প্রতীক বা সংকেত থাকবে, তার নামের যে ল্যাটিন নাম পরিবর্তনশীল নাম সেটা হবে না। যেমন অ্যান্টিমনি, অ্যান্টিমনি নামের শেষে কিন্তু দন্তান্ন আছে, তারপরও সে অধাতু না, ধাতু। কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে এর ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম, এসবি, আমরা সংকেত লিখি কি এসবি বা প্রতীক লিখি আমরা এসবি। সুতরাং সেটা সেই নাম অনুযায়ী তো হয় নাই, তার সংকেত বা প্রতীক হয় না, এই জন্য ওগুলা কিন্তু আমরা ধাতু হিসাবে বিবেচনা করব, অধাতু হিসাবে চিহ্নিত করব না। কারণ আমরা এক কথায় বললাম যেগুলো নামের নাম অনুযায়ী তার ইংরেজি বর্ণের প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর নিয়ে প্রতীক এবং সংকেত লেখা হয় সেগুলো শুধু অধাতু। যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো শেষে দন্তান্ন আছে এবং এই অনুযায়ী তার সংকেত বা প্রতীক লেখা হয় এনই, এআর, কেআর, এক্সি এবং আরএন। এই জন্য এটা কি অধাতু। এখন প্রশ্ন হলো যে প্রতীক এবং সংকেত, যেমন প্রতীক হাইড্রোজেনের প্রতীক H, ফ্লুরিনের প্রতীক F, ক্লোরিনের প্রতীক Cl, ব্রোমিনের প্রতীক হলো Br, আয়োডিনের প্রতীক হলো I, অক্সিজেনের প্রতীক হলো O, নাইট্রোজেনের প্রতীক হলো N, কার্বনের প্রতীক হলো C, সালফারের প্রতীক হচ্ছে S, ফসফরাসের প্রতীক হচ্ছে P, সিলিকনের প্রতীক হচ্ছে Si, বোরনের প্রতীক হচ্ছে কি P। কিন্তু সংকেত দেখা যাচ্ছে প্রতীক এবং সংকেত কোনোটা হচ্ছে দ্বিপরমাণু, যেমন হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বিপরমাণু। কিন্তু কার্বন এটা দ্বিপরমাণু না, সালফার এটাও দ্বিপরমাণু না, ফসফরাস দ্বিপরমাণু না, সিলিকন দ্বিপরমাণু না, বোরন দ্বিপরমাণু না। কারণ কি? এটাও একটা কারণ আছে, এটাও শিখবো আমরা পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে। কি নিয়ম সেটা? যে নামের শেষে দন্তান্ন আছে, ঠিক তার পূর্বের অক্ষরের সাথে একার অথবা ঋষিকার আছে, এটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিপরমাণুক এবং সেইগুলোই হচ্ছে মৌলিক গ্যাস। আমরা জানি যে অধাতুর মধ্যে 11টি গ্যাস আছে, 18টি মৌলের মধ্যে 11টি গ্যাস আছে। সেই 11টি গ্যাসের মধ্যে আমরা জানি মৌলিক গ্যাস কতগুলো? মৌলিক গ্যাস হচ্ছে সেই সকল মৌল, যে সকল মৌলের শেষে মানে সে সকল অধাতু যাদের নামের শেষে দন্তান্ন আছে, ঠিক তার পূর্বের অক্ষরের সাথে একার অথবা ঋষিকার আছে, তারাই হচ্ছে মৌলিক গ্যাস এবং তারাই হচ্ছে দ্বিপরমাণু। তাদের সংকেতের শেষে টু বসে, তারাই হচ্ছে দ্বিপরমাণু। আমরা জানি মৌলিক গ্যাসের অনুসমূহ কি দ্বিপরমাণু। আচ্ছা, যেমন লক্ষ্য করে দেখি হাইড্রোজেন, এখানে নামের শেষে দন্তান্ন আছে, ঠিক তার পূর্বের অক্ষর কি বর্গাৎ জ,
এই জয়ের সাথে একার অথবা কি আছে ইকার থাকলে, যেমন ফ্লুরিন দন্তান্ন আছে, ঠিক তার আগের অক্ষর অন্তস্থ র, এই র এর সাথে কি আছে ঋষিকার আছে। তাহলে আমি কি বলছি, যে সকল নামের শেষে দন্তান্ন থাকবে তারা এক চোখ বুঝে অধাতু, এবং কারা দ্বিপরমাণু এবং কারা হচ্ছে মৌলিক গ্যাস। যে সকল নামের শেষে দন্তান্ন থাকবে এখন ঠিক তার পূর্বের অক্ষরের সাথে একার অথবা ইকার থাকবে তারাই শুধু দ্বিপরমাণু এবং তারাই হচ্ছে মৌলিক গ্যাস। তাহলে লক্ষ্য করে দেখি ব্রুমিন, তাহলে BR2 কেন দন্তান্ন আছে, তার আগে আছে কি ম, এর সাথে আছে ঋষিকা। যেমন আয়োডিন শেষে দন্তান্ন আছে, তার আগের অক্ষর হচ্ছে ড, ড এর সাথে ঋষিকার আছে, সুতরাং এটা কি অবশ্যই মৌলিক গ্যাস এবং অধাতু তো এটা মাস্ট। তাহলে অবশ্যই এটা কি মৌলিক গ্যাস, এবং মৌলিক গ্যাসের অনুসমূহ কী থাকে দ্বিপরমাণু থাকে। যেমন আয়োডিন কি দ্বিপরমাণু, আই সংকেত আই লিখলে হবে না, আয়ের সাথে কী লিখতে হবে টু লিখতে হবে, কারণ হচ্ছে এটা দ্বিপরমাণু, এগুলো হচ্ছে মৌলিক গ্যাস। যেমন অক্সিজেন নামের শেষে কী আছে দন্তান্ন আছে, ঠিক তার পূর্বের অক্ষরের সাথে একার আছে, বুরকার জয়ের সাথে একার আছে, সুতরাং এটা অবশ্যই কি দ্বিপরমাণু। যেমন নাইট্রোজেন নামের শেষের অক্ষর কী আছে দন্তান্ন আছে, তার মানে অধাতু, এবং এর পূর্বের অক্ষরের সাথে যদি একার থাকে অথবা একার থাকে তাহলে কি সেটা দ্বিপরমাণু, সুতরাং এটা কি দ্বিপরমাণু। সেম এক দেখেন কার্বন, লক্ষ্য করে দেখেন, এটা খুব একটা মজার একটা বিষয়। কার্বন শেষে দন্তান্ন আছে কিন্তু তার আগের অক্ষরের সাথে একার বা ইকার না থাকার কারণে সেটা কি দ্বিপরমাণু না। যেমন সিলিকন দন্তান্ন ঠিকই আছে কিন্তু তার আগের অক্ষরের সাথে একার বা ইকার নাই, সুতরাং এটা দ্বিপরমাণু না। বুরন দন্তান্ন ঠিকই আছে নামের শেষে কিন্তু তার আগের অক্ষরে একার বা ইকার নাই, এই জন্য এটা কি না দ্বিপরমাণু না। তার মানে আমরা আজকে শিখলাম যে নামের শেষে দন্তান্ন থাকলে সেটা অবশ্যই অধাতু, এবং দন্তান্ন থাকবে ঠিক আছে, তারপর তার পূর্বের অক্ষরের সাথে যদি একার বা ইকার থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিপরমাণু, এবং সেটাই হচ্ছে মৌলিক গ্যাস। মৌলিক গ্যাসের অনুসমূহ দ্বিপরমাণু। তাহলে আমরা মৌলের নাম শিখলাম, অধাতুগুলো আজকে চিহ্নিত করতে পারলাম। এখন শিখব অধাতুর একটা যোজনীগুলো কী কী। এবং যোজনীগুলো খুব সহজেই আপনি যদি আপনাকে আজকের এই ক্লাসটি দেখার পর আপনাকে যদি বলা হয় যে কোনটি অধাতু এবং এটা মানে এটার নাম কি, এটা কি ধাতু না অধাতু, আপনি খুব সহজে বলতে পারবেন যে এটা ধাতু না অধাতু। এবং এর যোজনী কত, আমি এখন যোজনী নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রসায়নের যোজনী, মানে অধাতুগুলো যোজনীটা আমার জানা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার। আপনি অধাতু যদি না শিখেন তাহলে আপনি যৌগমূলক শিখতে পারবেন না এবং বিক্রিয়াগুলো করতে পারবেন না। অধাতু খুব রসায়নে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় অধাতুগুলোই। হ্যাঁ, আমরা এখন যোজনী নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা মানে ছন্দ লিখছি, এই ছন্দটা মনে রাখবেন। যদি আপনাকে বলা হয় যে অধাতুর একটা চার্ট লিখেন, বা আপনি কোনো ক্লাস নিচ্ছেন বা কখনো কোথাও পড়াইতে যাচ্ছেন বা পড়াবেন, সেখানে যদি আপনাকে বলা হয় যে আপনি অধাতুগুলো লেখেন, কীভাবে অধাতুগুলো মনে রাখবেন, মানে অধাতুর চার্টটা, সেই চার্টটা মনে রাখার জন্য আপনাকে একটা ছন্দ মনে রাখতে হবে। হ্যাঁ, সেই ছন্দটা মনে রাখলে আপনি খুব সহজেই অধাতুর চার্টটা লিখতে পারবেন। যেমন হাই ফুল ছিলে বড় আনন্দে, ও নাই কারণ তার জীবনের সব পরাজয় ছিল বলে। ধরেন আপনার বন্ধু ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন এতে অনেক মানে ধরা খেয়েছে, বা তার এত মানে সে তার জীবনে সবসময় পরাজয়, সে যে কোনো ব্যবসা করতে যায় মানে আর উঠতে পারে না, সে সবসময় হারে। তা আপনি আপনার দুইজন বন্ধু একটা রাস্তাতে হাঁটে যাচ্ছেন, মানে এক পুকুরে বা একটা পদ্ম ফুল ফুটে রয়েছে, আপনার ফুলটাকে দেখে আপনার বন্ধু যে বলল হাই ফুল ছিলে বড় আনন্দে, মানে ফুল তো সবসময় আনন্দে থাকে, মানুষকে আনন্দ দেয় আর ফুল সবাই ভালোবাসে। তো সেই হিসাবে হাই ফুল ছিলে বড় আনন্দে, সে বললো যে হাই ফুল তুমি ছিলে বড় আনন্দে, ও নাই মানে তার বন্ধু নাই। যেমন আমার জীবনে কখনো মানে জয় নাই, সবসময় পরাজয়, এটা আমি মনে করি, বা আমি আসলে কখনো এভাবে সাকসেসফুল কোনো কিছু করতে পারি নাই। হাই ফুল ছিলে বড় আনন্দে, ও নাই মানে ওর বন্ধুর কথা ও বলতেছে যে ও নাই কারণ সব পরাজয় ছিল বলে, তার জীবনে সব পরাজয় ছিল বলে। হাইতে হচ্ছে হাইড্রোজেন, ফুলতে মানে ফ্লুরিন, সিলে মানে সিএলতে হলো ক্লোরিন, বড় মানে ব্রোমিন, আনন্দে মানে আয়োডিন, ওতে অক্সিজেন, নাই মানে নাইট্রোজেন, কারণ মানে কার্বন, সব মানে সালফার, পরাজয় মানে ফসফরাস মানে পি, সিলো মানে সিলিকন, বলে মানে বুরন।
আচ্ছা, এখন একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবেন, হাই ফুল ছিলে বড় আনন্দে, মানে একটা ফুলকে সে টার্গেট করেই কিন্তু বলতেছে যে হাই ফুল ছিলে বড় আনন্দে, মানে তুমি ছিলে বড় আনন্দে। এই যে কথাটা, এটা শুধু একটা ফুলকে নিয়ে কিন্তু এই কথাগুলো হচ্ছে। সুতরাং হাই ফুল ছিলে বড় আনন্দে মানে কি, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে আমরা হ্যালোজেন বলে থাকি অনেক সময়, বা এটা আছে বইয়ে আপনারা পাবেন। তাহলে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে এটা একটা ফুলকে কেন্দ্র করে। সুতরাং এর প্রত্যেকটি যোজনীর কত, 1। শুধু বলছি যে হাইড্রোজেন শুধু ধনাত্মক আধান, আর বাকি সবগুলো কি ঋণাত্মক। আচ্ছা, এইগুলো সবটি কিন্তু কি যোজনী কত, 1 মানে 1। অধাতুর ক্ষেত্রে বা সবসময় রসায়ন শিক্ষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রোজেন আর কি অক্সিজেন। মোরাল অফ দ্য স্টোরি কি, তার মানে অধাতু ইজ পানি, মানে রসায়ন হচ্ছে পানি, পানির সংকেত কি H2O, পানির সংকেত হচ্ছে H2O। আজকে থেকে রসায়ন কি একেবারে পানি, ঠিক আছে, এই পানি, তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু হাইড্রোজেনের দূরত্ব এবং অক্সিজেনের দূরত্ব কিন্তু আলাদা, মানে একটু ডিস্টেন্স আছে। তাহলে হাইড্রোজেন মানে ওই যে বললাম না, হাই ফুল ছিলে বড় আনন্দে, ওটা একটা চ্যাপ্টার বা ওটা একটা দশা, ওটা একটা তার মানে বাস্তবিক কাহিনী যে ফুল সবসময় আনন্দে থাকে। তাহলে হাই ফুল ছিলে বড় আনন্দে, তাহলে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর যোজনী কি 1 বা 1। তারা একটা ফুলকে নিয়ে এই কথাটা বলছে, সুতরাং 1। ওই যে বলছে যে ও নাই, কারণ তার জীবনে সব পরাজয় ছিল। ও মানে কি, তার বন্ধু যেটা করতে যায় সেটাতে সে মানে পরাজয় লাভ করে। আমার মতো, মানে আমি আর জীবনে যেমন কোনো বিষয়ে জয়লাভ করতে পারি নাই, আমার জীবনে সব পরাজয়ই আছে, মানে গ্লানি, ব্যর্থতার গ্লানি। আচ্ছা, যাই হোক, ও নাই, তার মানে ওর জীবনে এটা মানে সাকসেসফুল কোনো কিছু নাই। তাহলে এই যে ও নাই, এই যে দশাটা, এই দশাটা তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দশা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই কথা বলতেছেন কেন স্যার? হ্যাঁ, এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে ও নাই কারণ তার জীবনে সব পরাজয় ছিল বলে। তাহলে এই যে তার জীবনের দশা, এখান থেকে এই অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তার নামেই বলা আছে তার যোজনী কত, তার জীবনের দশাটা কত। এক কথায় তার নাম দেখবেন, দেখা মাত্র আপনি বলতে পারবেন যে তার যোজনী কত। যেমন অক্সিজেন আমরা নেই কি দেয়, নাক দিয়ে নেই, নাকের কয়টা ছিদ্র থাকে, 2। চিরজীবন মনে থাকবো, আজকের পর থেকে আর যোজনী কখনোই, পদার্থ যোজনী কখনো মানে ভুলবেন না, কবর গ্যারান্টি কথা, মানে একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেমন আমরা অক্সিজেন নেই কীভাবে, নাক দিয়ে 2টা নাকের ছিদ্র দিয়ে আমরা অক্সিজেন টানি, শ্বাস প্রশ্বাস নেই, মানে শ্বাস নেই, অক্সিজেনটা গ্রহণ করি, সেটা নিয়ে আমরা নাকের 2 ছিদ্র দিই। এটা মনে রাখলেই হবে। তার মানে অক্সিজেনের যোজনী কত, 2। আচ্ছা, এখন প্রশ্ন হলো যেমন নাইট্রোজেনের যোজনী কত, 3, 5। আমরা ইংরেজিতে একটা জিনিস পড়ছি, যেটা হচ্ছে সিলেবল, উচ্চারণ করতে যে মনোসিলেবল, ডাইসিলেবল বা টাইসিলেবল। নাইট্রোজেন, দেখেন লক্ষ্য করে, নাই একটা, ট্রু একটা, জেন একটা, তার কয় সিলেবল, ট্রাইসিলেবল, মানে 3টা সিলেবল। তার মানে এর যোজনী কত, 3। নাইট্রোজেন লিখতে 5টা অক্ষর লাগে, যেমন দন্তান্ন লাগে, রস্যই লাগে, ট লাগে, বোরকা জ লাগে, আবার দন্তান্ন লাগে। তার মানে কি, এটার সিলেবল এবং এটা লিখতে কতগুলো সংখ্যা লাগে, ওটি হচ্ছে তার যোজনী। তাহলে নাইট্রোজেন উচ্চারণ করতে 3টা সিলেবল, মানে ট্রাইসিলেবল, সুতরাং এর যোজনী 3। এবং লিখতে গেলে তার সংখ্যা মানে অক্ষর লাগে কয়টা, 5টা, সুতরাং এর যোজনী কত, 5। জীবনে কখনো আরও ধাতুর যোজনী নিয়ে কখনো টেনশন করতে হবে না, দেখবেন আর জটপট উত্তর দিবেন ইনশাল্লাহ। কার্বন, আচ্ছা, কার্বন, তাহলে এটা সিলেবল কয়টা, ডাইসিলেবল, কার্বন, তাহলে এর যোজনী কত, 2। আর লিখতে কয়টা লাগে, 4টা লাগে। মনে করেন ক অন্তস্থ র, মানে রেফ, এটা যে পরিবর্তন আমরা অন্তস্থ র লেখেন, কার, বই, ব আর দন্তান্ন, তাহলে কয়টা লাগলো, 4টে অক্ষর, সুতরাং এর যোজনী কত, 4। আমি বলছি এটা যে তার জীবনে যে পরাজয়, মানে তার নামেই বলে দিব তার জীবনে কতবার সে পরাজয় হয়েছে, বা তার সিলেবল অনুযায়ী, এটা একটা মনে রাখার জন্য। তার মানে হচ্ছে কার্বন যোজনী কত, 2, 4। মানে কার্বন, আমরা ডাইসিলেবল উচ্চারণ করতে মানে 2টা স্টেপ নিতে হয়, কার্বন, সুতরাং এটা কত, যোজনী 2। আর লিখতে তার অক্ষর লাগে কয়টা, 4টা, সুতরাং এর যোজনী কত, 4। আচ্ছা, ঠিক আছে। সালফার, তাহলে সালফারের সিলেবল কয়টা, 2টা, সালফার, ডাইসিলেবল, সুতরাং এর যোজনী কত, 2। আর লিখতে অক্ষর লাগে কয়টা, 4টা, দন্তাস, ল, ফ আর হলো কি অন্তস্তর, তার মানে কয়টা, যোজনী কত, 4। তাহলে সালফারের যোজনী হচ্ছে 2, মানে সিলেবল অনুযায়ী। আর লিখতে গিয়ে সংখ্যা লাগে, তার অক্ষর লাগে কয়টা, 4টা,
এখন প্রশ্ন হলো তাহলে 6 সালফার যোজনী তো 6 প্রদর্শন করে বা 6 আছে, তার সালফারের যোজনী হচ্ছে 2 4 6। এখন প্রশ্ন হলো সাম মানে যোগফল, 2 আর 4 যোগ করলে কত হয় 6। এখন প্রশ্ন হলো আপনি এখানে যোগ করলেন, আগেরটি তো যোগ করলেন না। হ্যাঁ, আগেরটি যোগ করার আর এটা যোগ করার পিছনে একটা কারণ আছে না, আগেরটি যোগ না করার আর এটা যোগ করার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে সাম লিখতে কি লাগে, SUM, সাম মানে যোগফল, আর সালফারের সংকেত কি S। তার মানে এই S থেকে আমরা বুঝবো যে এটাই নির্দেশ করছে, যেহেতু তার সংকেত বা প্রতীক হচ্ছে S, তাহলে সাম লিখতেও লাগে SUM সাম। সুতরাং এখানে এই সালফার সিলেবল এবং তার লিখতে গিয়ে যে অক্ষরগুলো লাগে বা বর্ণগুলো লাগে সেটা, তাহলে সালফার হচ্ছে ডাইসিলেবল, এই জন্য 2, আর লিখতে তার সঙ্গে কত অক্ষর কত 4টা, সুতরাং এটা হচ্ছে 4। এই দুটো এই জন্যই যোগ করতে হবে, যেহেতু সাম কথাটা আসে, এই জন্য 2 আর 4 যোগ করে দিবেন 6। তাহলে সালফারের যোজনী 2 4 6, খুব ইজি। ফসফরাস একই নিয়ম, ফসফরাস ট্রাইসিলেবল, ফসফরাস, তাহলে যোজনী 3, আর লিখতে লেখেন 1টা 2টা 3টা 4টা 5টা অক্ষর লাগে, সুতরাং এর যোজনী কত 5। যেহেতু S দিয়ে শুরু না, এই জন্য সামের কোনো প্রশ্ন আসবে না বা সামের কোনো অবকাশ নাই। দেখুন সিলিকন, এটা কিন্তু একবারে উচ্চারণ সিলিকন, এটা সিলেবল না, এটা লিখতে গেলে লাগে কয়টা 1টা 2টা 3টা 4টা, সুতরাং এই সিলিকনের যোজনী কত 4। বুরন, তাহলে বুরনের যোজনী হচ্ছে 3, কারণ এটা লিখতে লাগে কয়টা, এই যেহেতু সিলেবল নাই, সিলিকন একবারে উচ্চারণ করতে হবে বুরন, তাহলে এখানে কোনো সিলেবল নাই, এটা হলো মনোসিলেবল সিলিকন বুরন। তাহলে সিলিকন লিখতে 4টা অক্ষর লাগে, সুতরাং এর যোজনী হচ্ছে 4। বুরন এর লিখতে 3টা অক্ষর লাগে, সুতরাং এর যোজনী হচ্ছে কত 3। আমি মনে করি আজকের এই ক্লাসটি বাংলাদেশের যত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যত ছাত্র আছে তাদের খুবই কাজে আসবে। সুতরাং এই ভিডিওটি অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করতে পারেন। আপনাদের নেক্সট ভিডিও কেমন চান ভিডিও, সেই ভিডিও আমাকে কমেন্ট বক্সে জানালে আমি খুবই উপকৃত হব এবং সেই প্রিপারেশনগুলো নেব। আর আমার এই আজকের এই ক্লাসটা একটা বই, মানে আমার নিজের লেখা একটা বই, সেই বই থেকেই নেওয়া, এবং সেটা আশা করি ইনশাল্লাহ এবারের বই মেলাতে সেটা করতে পারবো। হ্যাঁ, তা দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।